আমি বুঝি না, আমি বুঝি না, রাস্তা থেকে পোড়া সিগারেট কুটিয়ে খাই, এরপর আমি বুঝি না। চুলের মস্তি ধরে থাকে ফেলে দিছে। যে যে এই অবস্থানে যে যত বড় পজিশনে চলে যাক না কেন, ওই দিনের জন্য আমরা সবাই মনে হয় যেন একদিনের জন্য শৈশবে ফিরে ছাত্র হয়ে যাব। আগামী ২৭ ডিসেম্বর কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অর্থাৎ ৫০ বছর পূর্তি, এই উপলক্ষে বিশাল আয়োজন করা হয়েছে আগামী ২৭ ডিসেম্বর। সেই আয়োজন নিয়ে আমরা কথা বলবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনাব, আমি যদি ওই দিক থেকে আসি, জনাব নির্মাণ পাল। তিনি এমফিল গবেষক, সমাজ ভাষাতত্ত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞানে পড়াশোনা শেষ করেছেন, বর্তমানে সাংবাদিকতায় আছেন। একই সাথে আমাদের সাথে আছেন জনাব উমর ফারুক, তিনি বাইশারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, এবং আছেন জনাব শাহাবুদ্দিন শাহিন, তিনি ব্যাংকার এবং রাজনীতিবিদ। তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এই ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়ের তারা তিনজনই 94 বেসের স্টুডেন্ট, অর্থাৎ 94 সালে সেখান থেকে এসএসসি দিয়ে তারা বের হয়েছিলেন এবং বর্তমানে সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অবদান রেখে যাচ্ছেন। আমরা একটু শুরুতে একটু আয়োজন নিয়ে কথা বলবো। আসলে দীর্ঘ 50 বছর পরের আয়োজন, সেখানে নিঃসন্দেহে অনেক কিছুরই আয়োজন থাকবে, অনেক স্মৃতিচারণ হবে। আমরা একটু শুরুতে জনাব শাহাবুদ্দিন শাহিন, আপনার কাছে যেতে চাই যে কী ধরনের আয়োজন আসলে সেদিন থাকছে। আসলে ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয়, যেটাকে আমরা আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয় বলি, ওখান থেকে আমরা 3 বন্ধুই 94 ব্যাচের, ওখান থেকে পরীক্ষা দিয়ে আমরা পাশ করি। স্কুলটা হচ্ছে আমাদের গর্বের, আমাদের অন্তরের, আমাদের স্মৃতির, আমাদের অনুপ্রেরণার। আসলে এই স্কুল না থাকলে আমরা কখনোই হয়তোবা এত দূর আসতে পারতাম না। এটা আমাদের জন্য একটা আশীর্বাদ। যিনারা বা যারা এই স্কুল করেছেন জায়গা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, মনন দিয়ে, ওনাদের জন্য আসলে আমরা ওনাদের ঋণ আমরা শোধ করতে পারবো না। ওনাদের জন্য যারা জীবিত আছেন গুটি কয়েক, আর যারা আল্লাহর জিম্মায় চলে গেছেন, সবার জন্য শুভকামনা। আমরা এই স্কুলের স্মৃতিটাকে ধরে রাখার জন্যে আমরা ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা 3 জনই ওই ছাত্র সংসদের উপদেষ্টা পরিষদে আছি। আমরা 50 বছর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছি সকলের সম্মিলিত প্রচেষ্টায়, এবং ঈদগড়বাসীও আনন্দিত, উৎফুল্লিত, গৌরবান্বিত। এটা জানার পরে আমরা সকলের সাথে আলোচনা করেছি। আলোচনা করার পরে সকলেই উৎফুল্ল সহকারে, আনন্দ সহকারে ওনারা নিয়েছেন। আমরা চাচ্ছি আগামী 27শে ডিসেম্বর সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্যে। তবে সেটা আমাদের পূর্ব নির্ধারিত ছিল 25 তারিখ। আমরা সঙ্গত কারণে, সীমাবদ্ধতার কারণে এবং বাংলাদেশের বর্তমান অবস্থার একটু এর কারণে আমরা সেটাকে একটু 2 দিন পিছিয়ে আমরা 27 তারিখ করতে যাচ্ছি। এটা আমাদের জন্যও কষ্ট, আসলে পেছানো অনেকের কষ্ট, কারণ সময়টা নির্ধারণ করা অনেকের পক্ষেই আসলে সম্ভব হয়ে ওঠে না। তারপরেও আমরা সফলভাবে, সুন্দরভাবে অনুষ্ঠানটা করার জন্যে আমরা চেষ্টা অব্যাহত রাখছি। আমাদের সর্বপ্রথম সুবর্ণ জয়ন্তীর যে প্রথম বিষয়টা, সেটা হচ্ছে স্কুলটা না হলে আমরা কেউ হয়তো ওই স্কুল থেকে পরীক্ষা দিতে পারতাম না, কিংবা অনেকেই পড়ালেখাও করতে পারতাম না। স্কুলের স্মৃতি, ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার জন্যে স্কুলের অবদান, স্কুল গৃহ নির্মাণের জন্য যারা জমি দান করেছেন এবং স্কুল পরিচালনার জন্য যারা জমি দিয়েছেন, ওনাদের সামনে আমরা আনব। একটা আমাদের ম্যাগাজিন হবে, ম্যাগাজিনের মধ্যে ইতিহাস, ঐতিহ্য, কারা কারা এখানে অবদান রেখেছেন এবং অবৈতনিক যারা শিক্ষাদান করেছেন ওনাদেরকেও আমরা এখানে সবার সম্মুখেই তুলে ধরব। এবং যারা শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন এবং নিজে কাঠ কেটে, জঙ্গলে গিয়ে কাঠ কেটে, বাঁশ কেটে তারপরে এনে এখানে স্কুলঘর নির্মাণ করেছেন। যেমন আমি আমার এক বড় ভাইয়ের কথা বলি। আমাদের বড় ভাই এই স্কুলটা হয়েছে আসলে 1974 সালেই প্রতিষ্ঠিত হয়েছে। আমরা পরীক্ষা দিতে পেরেছি 91 সাল থেকে।
91 সালের প্রথম ব্যাচ হচ্ছে আমাদের সম্মানিত বড় ভাই ইছাক ভাইয়েরা, আজিম ভাই, ইছাক ভাই। ওনারা অনেক যুদ্ধ করেছেন, কারণ ওনারা যদি পরীক্ষা দিতে না পারতেন তাহলে হয়তো আমরাও পরীক্ষা দিতে পারতাম না। ওনারা আমাদের অনুপ্রেরণা, আমাদের পথ নির্দেশক। তো তখনকার সময়ে আমাদের যে শিক্ষকগুলো ছিলেন, সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষাগুরু, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই শিক্ষকদের আমরা উপস্থিত করার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। তো আমরা আমাদের এই স্কুল থেকে বিশেষ করে যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সমাজে, রাষ্ট্রে অবদান রাখতেছেন, তাদেরকে আমরা সবার সম্মুখে মানে উপস্থাপন করব। ধন্যবাদ। আমরা একটু আসলে আমাদের অনেক গল্প করা বাকি আছে আর কি। আমরা শুরুতে ভূমিকাটা যদি একটু ছোট করতে পারি তাহলে আমরা পুরোনো দিনের যে স্মৃতিগুলো আছে সেগুলো নিঃসন্দেহে অনেক দারুণভাবে আমরা তুলে ধরতে পারবো। এবার আমি একটু জনাব উমর ফারুক আপনার কাছে যেতে চাই, অধ্যক্ষ বাইশাদী স্কুল অ্যান্ড কলেজ, এবং তিনিও 94 বেচের স্টুডেন্ট। আমার সবচেয়ে সৌভাগ্য হচ্ছে সেই সময়কার স্মৃতিগুলো আমি একসঙ্গে 3 বন্ধুকে পেয়েছি, যাদের দুরন্তপনা হয়তো সেখানে স্কুলটাকে মাতিয়ে রেখেছিল, অথবা নানা ধরনের স্মৃতি হয়তো আছে। আমরা আজকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে বের করার চেষ্টা করব এবং জানতে পারবো তাদের সেই সোনালি দিনগুলো। আমি একটু শুরুতে জানতে চাই যে 27 ডিসেম্বরের যে আয়োজন, সেই আয়োজনটি দিনব্যাপী কি কি ধরনের ইভেন্ট রেখে সাজানো হয়েছে? ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আগামী 27 ডিসেম্বর 2025 যে ঈদগড় আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত যে সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি প্রোগ্রাম হতে চলেছে, ওখানে বর্তমান রানিং স্টুডেন্ট থেকে শুরু করে প্রাক্তন 1974 থেকে প্রতিষ্ঠিত হয়ে এই পর্যন্ত যতগুলা বেচ এখানে বের হয়েছে, প্লাস ওখানে ক্লাস 6-এ যারা ভর্তি হয়ে একটা দিনের জন্য ওখানে ছিল, তারা সবাই কিন্তু আমাদের এই প্রোগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষগুলো। তাদের সবাই সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে ওখানে যারা সেই থেকে এই পর্যন্ত প্রাক্তন শিক্ষাগুরু যারা ছিলেন তাদের সমন্বয়ে এবং বর্তমান রানিং কমিটির এবং আগের কমিটি এবং শিক্ষক কর্মচারী, বর্তমান রানিং এবং সাবেক এবং স্থানীয় গণ্য ব্যক্তিবর্গের সমন্বয়ে আমাদের এই যে প্রোগ্রাম, এখানে মূলত আমাদের অতীতের যে স্মৃতিগুলা, কোন প্রেক্ষাপটে কোন সময়ে এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়, তখনকার ঈদগড়ের শিক্ষার মান অবস্থা কেমন ছিল, কোন মুহূর্তের সময়ে এই প্রতিষ্ঠানটি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছিল, এই সকল ক্ষেত্রে যাদের অবদান ছিল প্রতিষ্ঠালগ্ন থেকে, যারা এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন, তাদের যে স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হচ্ছে, কিংবা আগে অতীতে কীভাবে হয়েছে, বর্তমানে কী অবস্থায় আছে, কতটুকু উপজেলার মধ্যে, কক্সবাজার জেলার মধ্যে তথা বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠান কতটুকু শিক্ষার আলো জ্বালিয়ে আসছে কিংবা কতটুকু অবদান রাখছে, শিক্ষার বাংলাদেশের বিভিন্ন স্তরে এখানকার যে এখান থেকে যে প্রোডাক্ট অর্থাৎ যে সফল কাম হয়েছে যারা, তাদের যে ইতিহাসগুলা আমরা ওখানে তুলে ধরবো। তাদের সামনে যারা বর্তমান রানিং স্টুডেন্ট আছে তারা ওখান থেকে শিক্ষা নেবে। যে এক সময় ছিল যে রামু উপজেলার মধ্যে শিক্ষা দীক্ষায় ঈদগড় এগিয়ে ছিল, ফার্স্ট ছিল। যখনকার কথা আমি যখন বলছিলাম, আমার চাচা, আমার বাবার ইমিডিয়েট ছোটো ভাই ডাক্তার এমবি জামাল, উনি যখন ছিলেন, তারপর রেঞ্জার আমার আজম স্যারের বড় ভাই কিনা আমজাদ ভাইয়ের বড় ভাই কাশেম, ওনারা যখন ছিলেন তখন এই ঈদগড় রামু উপজেলার মধ্যে শিক্ষায় প্রথম। তাহলে এই যে আমি আমার কথা বলবো, এই প্রতিষ্ঠান না হলে আমার মতো এই ক্ষুদ্র মানুষগুলো, এই অসচ্ছল পরিবারের মানুষগুলো, ছেলেমেয়েরা, সন্তানরা আসলে কতটুকু পড়ালেখা করতে পারতো তা জানি না। আমি আমার কথা বলবো, আমি হয়তো বা দূর দূরান্তের প্রতিষ্ঠানে গিয়ে পড়ালেখা করার সুযোগ হইতো কিনা আমার হয়তো জানা নেই। এইরকম আমার মতো এই ঈদগড়ের মতো পাড়া গায়ে এখনো যেখানে লেখা আছে জঙ্গল ঈদগড়, সিটের মধ্যে আছে জঙ্গল ঈদগড় লেখা আছে,
মানে ওই যে জমিনের সিটের, হ্যাঁ সিটের মধ্যে জঙ্গল ঈদগড়। জমির সিটের আমার বাবার মুখ থেকে শুনেছি তারা যখন পড়ালেখা করতে গেছে ওই যে বন্দুক নিয়ে, ফাঁসি বন্দুক যেটা লাইসেন্স করা, এগুলো নিয়ে মানে 2 হাত দিয়ে এরকম করে 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 রাস্তা দিয়ে যাইতো আর আসতো। এরকম একটা গ্রামে আজকে প্রতি ঘরে ঘরে কি শিক্ষিত। তো এইগুলা এমনি এমনি আসে নাই। ধন্যবাদ। আমরা আবারও আসবো। আমি একটু এবার নির্মাণ পালের কাছে যেতে চাই, যেহেতু আমরা স্কুলের অনুষ্ঠানগুলো নিয়ে দুজনের কাছ থেকে শুনলাম। আমি একটু আপনার কাছ থেকে শুনতে চাই যে আমাদের এমবি উচ্চ বিদ্যালয়ের, আমিও একজন সেই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমানে মানে আপনাদের সময়ে ছিল এরকম কোনো টিচার বর্তমানে আমাদের স্কুলে আছে কিনা? আছে কি? মতিলাল স্যার আছে। আচ্ছা, হ্যাঁ মতিলাল স্যার আছে। আচ্ছা, মতিলাল স্যার কে নিয়ে আমি যেমন গর্ব করি, আমি আসলে একটু আগের প্রশ্ন একটু রেস্ট নিয়ে এই প্রশ্নের উত্তরে আসবো। আমি গর্বিত, আমি ঈদগাঁও এমবি উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র, এই জন্য আমি গর্বিত। আজকে এই 50 বছর পূর্তির যাদের শ্রমে গ্রামে পালিত হবে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তারা একটা সুযোগ করে দিচ্ছে আমাদেরকে। আমি আপনাদের গণমাধ্যমের প্রতিও কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই অনুষ্ঠানটাকে প্রচারের আলোয় আনলেন। এই জন্য আমি কেন গর্বিত ঈদগাঁও স্কুলে ভর্তি হওয়ার জন্য। আমি আসলে খুব মনোকষ্টে ছিলাম, একসময় মনে কষ্টে ছিলাম যে কেন আমাকে ঈদগাঁও স্কুলে পড়তে হলো। আমার আগের 2 ভাই বোন ঈদগাঁও স্কুল থেকে পাশ করেনি, আমাকে কেন এই স্কুলে পড়তে হবে। এর চেয়ে বড় দুঃখ হচ্ছে আমি ক্লাস 5-এ ট্যালেন্ট পুল বৃত্তি পাইছিলাম। তখন রামু উপজেলায় একটা সিস্টেম ছিল, ক্লাস 5-এ একটা সমাপনী পরীক্ষা হতো সবগুলো প্রাইমারি স্কুলের 5-এর বাচ্চাদের বৃত্তির আগে একটু প্রস্তুতি হিসেবে। সেই প্রস্তুতি পরীক্ষায় আমি প্রথম হয়েছিলাম, রামু উপজেলায় প্রথম। শুধু তাই না, যে 2 নাম্বার হয়েছিল সে আমার চেয়ে 40 নম্বর কম পেয়েছিলাম। আমি 600, এর মধ্যে 543 পেয়েছিলাম, সে পেয়েছিল 540। সে ভদ্রলোক ডক্টর ধীমান শর্মা, সে রাঙামাটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান। সেই হিসেবে আমাকে দুর্ভাগা মনে হতে পারে, কিন্তু আমি দুর্ভাগা নই, আমি ধন্য। ঈদগাঁও এমবি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে আমি ধন্য। আমি কিছু অসাধারণ শিক্ষক পেয়েছি। যে মতিলাল স্যারের কথা বললেন, একটু স্মৃতিচারণই করি। একসময় হঠাৎ করে অর্থনৈতিক সংকটের কারণে অনেকগুলো শিক্ষক চলে যায়, তখন আমরা 9ম শ্রেণীতে পড়ি। তা আমাদের তো শিক্ষক খুব দরকার, আমরা অনেকজনকে বুঝিয়েছি আমাদেরকে শিক্ষক দেন। সে যে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আমরা এমন একটা কিছু করব যাতে আমাদেরকে শিক্ষক দিতে বাধ্য হয়। তা আমরা একদিন সিদ্ধান্ত নিলাম দুতুরা ফুলের রসকে সবাই পাগলের অভিনয় করব। দুতুরা ফল আপনারা জানেন এটা খুব মাদক, প্রাকৃতিক মাদক, কিন্তু নেশাদার। ওই পরিকল্পনা অনুসারে জাতীয় সঙ্গীতের পরে আমরা সংগ্রহীকৃত দুতরা ফুলের রসকে সবাই মোটামুটি মাতাল, আধা মাতাল হয়ে গেল। এখন সবাই এদিক ওদিক খেলায় পড়ে আছি। পরে আমাদের এই মতিলাল স্যার, তখন উনি সহপ্রধান শিক্ষক, উনি খবর পেয়ে আসলেন যে 9ম শ্রেণীর ছাত্ররা স্বাভাবিক নাই, এরা মনে হয় নেশা করেছে। এটা শুনে স্যার বড় বড় বেত নিয়ে আসলেন। স্যারের যতক্ষণ গায়ে বল ছিল ততক্ষণ আমাদের পিটাইছে, এত পিটাইছে স্যারের ডাক্তার দেখাতে হাত ব্যথা হয়ে গেছে। পিটানো শেষ হয়ে গেল, আমাদের নেশার গোর ছুটে না। তখন উনি আমাদেরকে বাঁচানোর জন্য হাউ করে কান্নাকাটি করতেছে। সমস্ত ডাক্তার কবিরাজ এক জায়গায় করছে যে আমার ছেলেগুলো তো মারা যাবে মনে হয়। পরে যখন একটু সুস্থ হয়েছে, কেন তোমরা এই কাজ, শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা এই কাজ করে করতেছো, তখন আমরা বললাম স্যার আমাদের এক শিক্ষক নাই, আমরা পড়তে পারতেছি না, আমাদের শিক্ষক দেন, না হয় আমরা প্রতিদিন এরকম মাতাল হব। তখন স্যার আমাদের বলছিল যতদিন আমি শিক্ষক দিতে পারি নাই তোমাদের সব ক্লাস আমি নেব। স্যার বাংলা ক্লাস করতে ঢুকাতেন, তারপর ইংরেজি করতেন, তারপর গণিত করতেন, সব শেষ ইসলাম ধর্মের ক্লাস করে উনি বেরোতেন। 1 ক্লাস 1 টিচার। তো এইরকম সৌভাগ্য মনে হয় বেশি মানুষের বাংলাদেশে নাই। আমি গর্বিত ঈদগাঁও এমবি স্কুলে এই মহৎ প্রাণ শিক্ষকের আমি দেখা পেয়েছিলাম। আমার শশাঙ্ক স্যারের কথা মনে পড়ে, যার নির্ভুল ইংরেজি আমাদেরকে মুগ্ধ করত। আমার এনাম স্যারের কথা মনে পড়ে, যে হাত বাড়িয়ে মারতে চাইলে হাত সরিয়ে নিলে রাগ হতো। আমি কি তোমার সাথে কুস্তি খেলতেছি, তুমি হাত সরিয়ে নাও, কেন তুমি হাত সরিয়ে নেবে? স্যার যতক্ষণ মারতে চায় হাত বাড়াই দিতে হইতো। আমার আনসারি হুজুরের কথা মনে পড়ে, অন্তরের অন্তঃস্থল থেকে যে ইসলামকে লালন করে, ইসলামের অসাম্প্রদায়িকতাকে মহান করে দেখে। আমি মনে করতে চাই
সেই আমাদের নাটক পাগল রতন স্যারকে, যে আমাদেরকে নাটকের পাঠ দিয়েছে। একটা সময় ঈদগড়ের সংস্কৃতির কথা বলছে। কালকে বিজয় মেলাতে আমি আড্ডা করছিলাম এই ব্যাপারে, আমাদের তখনকার তখন আমরা রামু উপজেলায় জিপ ভাড়া করে সব স্টুডেন্ট নিয়ে রামুতে কালচারাল প্রতিযোগিতা করতেছি। কালকে রামু কলেজের সম্মানিত শিক্ষক মানসী ম্যাডাম, রামু কক্সবাজার বিজয় মেলার কোঅর্ডিনেটর উৎপলা বড়ুয়া, ওনারা আমাদেরকে স্বীকার করলেন যে ওনারা বাল্যকালে ভয়ে তটস্থ থাকতেন ঈদগড়ের শিক্ষার্থীরা প্রতিযোগীরা আসবে কিনা। ওরা তো গাড়ি ভরের প্রতিযোগিতার প্রাইজ সবগুলো নিয়ে যেত, ওরা হয়তো থার্ড হইতো বা সেকেন্ড হইতো। এই যে একটা আবহ তৈরি ছিল সংস্কৃতি এবং শিক্ষার, সেটার জন্য আমি ঈদগড় স্কুলের কাছে। ধন্যবাদ। আমরা একটু জনাব শাহাবুদ্দিন শাহিনের কাছে আসতে চাই। আমি একটু আপনাদের সেই দুরন্তপনার গল্পগুলো শুনতে চাই, যে আমরা আমাদের সময় থেকে শুরু করে আমরা বিভিন্ন সময় শুনে আসছি আর কি। আসলে 94 বেসটা ছিল সেরা। কি কারণে সেরা ছিলেন আপনারা? আসলে পড়াশোনায় সেরা ছিলেন, নাকি আরও কি কি কারণে আসলে সেরা ছিলেন? কেন সেরা বলা হতো? ধন্যবাদ। আসলে আমরা যারা 94 ব্যাচ, এরা সকলেই শিক্ষার প্রতি খুব বেশি অনুগামী ছিল, অনুপ্রেরণা ছিল, মানে খুব বেশি অনুরাগী ছিল। শিক্ষা পড়ালেখাটাকেই ওরা মানে একদম ধরে রেখে বাকি দুষ্টুমি যে কম ছিল তা না, আমরা সবাই দুষ্টুমি করতাম। আমরা নাটক করেছি, নাটক করেছি। নাটকের একটা জিনিস আমার কাছে মনে পড়ে, সেটা হচ্ছে আব্দুল্লাহ আল মামুনের একটা লেখা নাটক, সেটা হচ্ছে যে আমাদের সন্তানেরা। ওখানে আমি নায়ক ছিলাম, আচ্ছা। নায়িকা ছিল আমার এক মামাতো বোন। তো রতন স্যার, যে উনি একজন স্যারের কথা বলছিলেন, ওনার একটা কথা আমার মনে পড়তেছে। উনি ছিলেন নায়িকার বাবা, উনি মাতাল ছিল। এটা হচ্ছে নাটকের পার্ট। যখন নায়ককে যখন কি করা হয়েছে, সন্ত্রাসীরা গুলি করেছে, তখন নায়িকা প্রতিমধ্য থেকে নায়ককে, তার মানে আমাকে ধরে এনে বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকানোর পরে নায়িকার বাবা, তার মানে আমার রতন স্যার, শ্রদ্ধেয় স্যার, উনি বলতেছেন এগুলো কি হচ্ছে, এটা কি? তো নায়িকা জবাব দিল যে বাবা এগুলো তুমি বুঝবা না। স্যারের ডায়লগটা ছিল আসলে এরকম, আমি বুঝি না, রাস্তা থেকে পোড়া সিগারেট কুটিয়ে খাই, এরপর আমি বুঝি না। চুলের মস্তি ধরে থাকে ফেলে দিছে। মানে অসাধারণ ছিল স্যারের অভিনয়। তো ঠিক আসলে আমাদের শশাঙ্ক স্যার যিনি ছিলেন, উনি প্রয়াত। আসলে মানে ওনার কথা বলতেই আমার আসে, আবেগ আপ্লুত হই। আমাদের টিচার স্টাফ যারা ছিলেন, বিশেষ করে মতিলাল স্যার, শশাঙ্ক স্যার, এনাম স্যার, জাবেদ স্যার, হারুনুর রশিদ লেদু স্যার, এরশাদ স্যার, হ্যাঁ, তারপরে রতন স্যার, বিশ্বনাথ স্যার আমাদের মানে একদম শেষ দিকেই ছিলেন। মানে প্রত্যেকটা স্যার মানে সংস্কৃতি বলেন, কালচারাল, পড়ালেখা সব কিছুর মধ্যে স্মার্ট ছিল। এরশাদ স্যার তো আরও বেশি। আমরা আসলে স্যারদেরকে হারিয়েছি, এরকম আমরা দেখি না। পড়ালেখা বলেন, পড়ালেখার জায়গায় পড়ালেখা, দুষ্টুমির জায়গায় দুষ্টুমি, সংস্কৃতির জায়গায় সংস্কৃতি, এগুলো সব আমাদের সময় ছিল। মানে সে কারণে সেরা ছিলেন। একটা বিষয় আরেকটা বিষয় আমার মনে পড়ছে, আমাদের স্কুলে যখন পরীক্ষা হইতো, পরীক্ষার জন্য একটা পুরা হল রেডি করতো না, তখন হাই বেঞ্চ সামনে দিয়ে লো বেঞ্চ এভাবে তো মানে হল রেডি করতো। দুষ্টুমি করতে করতে বিশেষ করে আমি একটু বেশি দুষ্টুমি করতাম। ওই একদম সামনের যে বেঞ্চটা, ওখানে এসে আমি বসছি। আমাদের ডাক্তার জামাল চেয়ারম্যানও ছিলেন উনি, ওনার ছেলে আমাদের বন্ধু সেলিম বাহাদুর শাহ, এখন উনি ডাক্তারি। ওনাকে বলছি যে এই দুস্থ দেখায়, উনি জানে আমি ফেলে দিব, তারপর চলে আসছে। আসি ওই হাই বেঞ্চের উপর বসছে। বসার পরে আমাদের আরেক বন্ধু আছে পল্লী বিদ্যুতের অফিসার, উসমান সরোয়ার আলম, এই উসমান সরোয়ারকেও ডাকছি। আচ্ছা একটু মানে তখন থেকেই মানে খুব লম্বা ছিল হাইট। আমি কি করছি, আস্তে আস্তে এরকম ঘষে ঘষে নিচে নেমে পা মাটিতে রেখে পেছনে ঠেলা মানে এরকম ঠেলে দিছি। ঠেলে দেওয়ার পরে এটা এমন সুন্দর করে পড়ছে, মানে
মানে একদম ঢেউ আকারে পড়তে পড়তে ওরাও ওইটার সাথে পড়ে গেছে। বাহাদুর কোনোভাবে উঠে গেছে, উসমান তো একটু লম্বা, উঠতে পারে নাই, মানে এই জায়গায় একটু ব্যথা পাইছে বলতে এরকম বড় একটা কি ইয়া হয়ে গেছে, পুটলা হয়ে গেছে এখানে। আঘাত হয়ে গেছে। এখন সে কি করছে, তাকে খুঁজে পাচ্ছি না, ওই পুরাতন স্কুলের মানে একদম কোনায় গিয়ে কান্নাকাটি করতেছে। মানে আমার খারাপ লাগতেছে, আমি বন্ধুকে জড়াই ধরছি, বলতেছি দুস্থ কষ্ট পাইছস, বলে যে না কষ্ট পাই নাই, কান্না ধরে রাখতে পারতেছি না। আসলে এগুলো কি চারটিখানি কথা বন্ধুদের মধ্যে, মানে এরকম আমরা খুব দুষ্টুমি করতাম। সে কারণে হয়তো আমরা একটু সেরার গল্পগুলো আরেকটু শুনবো। আমি একটু উমর ফারুক ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা একটা গল্প আমরা জানি যে স্কুলের ফান্ড রেজ করার জন্য আপনারা একটা নাটক করেছিলেন, সেই নাটকের প্রেক্ষাপটটা কী নিয়েছিল, সেখানকার সেই সময়ে মানুষের সাড়া কেমন পেয়েছিলেন আপনারা, এরপর সেই নাটকের মধ্যে আপনি কোন ভূমিকায় ছিলেন? ধন্যবাদ। এই একটা সময় ছিল তখন আমাদের, এখন তো 3-4 তলা ভবন হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠানটি, কিন্তু আমাদের এই যখন পড়ালেখা করছিলাম তখন এটা মাটির ঘর ছিল। তো মাটির ঘরের পাশে একটা বেড়ার 2 রুম 3 রুমের একটা ইয়া ছিল, যেখানে 9 10 ক্লাস হইতো। তো আমরা যখন ক্লাস 9-এ ছিলাম তখন স্কুলের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না। দূর দূরান্ত থেকে যারা টিচাররা আসছে তাদেরকে তো অবশ্যই কিছু না কিছু একটা সম্মানজনক একটা পারিশ্রমিক দিতে হইতো, কারণ তাদেরও তো ফ্যামিলি আছে। এখন দেখা যাচ্ছে ফান্ডের অবস্থা যেহেতু খারাপ, দূর দূরান্তের টিচাররা থাকবে কি থাকবে না, এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি। তখন সভাপতি ছিলেন আমার বাবা। তখন সবাইকে নিয়ে বসে সিদ্ধান্ত নিলে যে কীভাবে স্কুলের একটা ফান্ড ক্রিয়েট করা যায়। তখন সবার সম্মতিক্রমে আলোচনা সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিল যে আমরা ফান্ড ক্রিয়েট করার জন্য আমরা নাটক করব। স্কুলের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রী, অভিভাবক, তারপর কি বলে যে কমিটির মানুষ, শিক্ষক সবাই মিলে আমরা কি করব, নাটক উপস্থাপন করব, সামাজিক নাটক, যেটা উপস্থাপন হলে ওখানে আমরা ওখান থেকে যদি আমরা টাকা পয়সা কিছু পাই এটা আমরা ফান্ডে দিব, ফান্ডে দিয়ে তারপর আমরা করবো। তো এভাবে করার পর আমরা কয়েকটি আমাদের সন্তানের আব্দুল মামুনের মনে হয়, তারপরে চাঁদ কুমারীর সাঁতার ছেলে, যেটাতে আমি নায়িকার অভিনয় করেছিলাম। নায়িকা মানে তখন তো একটু 93 সালের ঘটনা, ঈদগড়ের মতো একটা গ্রামে 92 শেষের মেয়েদেরকে মানে নায়িকার অভিনয় করার জন্য তেমন একটা ফ্যামিলি সাপোর্ট করতো না। তখন সবাই বলে যে যেহেতু নায়িকা পাচ্ছি না মেয়েদের পক্ষ থেকে, তাইলে তা আমি তো ছোট খেলে আর একটু ছিলাম, তখন সবাই প্রস্তাব করলো যে তোমাকে করতে হবে, তুমি নায়িকার অভিনয় করো। সবাই বললো, আমিও রাজি হয়ে গেলাম। তা আমাকে মেকআপ টেকআপ করাই দিল, আমিও অভিনয় করলাম সুন্দর করে। নায়ক ছিল মনে হয় ফুরকান নাকি ও ছিল, তো ফুরকান ছিল আমাদের একটা বন্ধু, নায়ক ছিল। তো করছিলাম ওই প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে আমরা চতুর্দিকে একেবারে এটাকে কি বলে, থলই বলবো আমরা, বাঁশের এগুলা দিয়ে ঘেরাও করে, বাঁশের পাটি দিয়ে ঘেরা। রাস্তাটা হচ্ছে প্রাইমারি স্কুলের পাশের রাস্তা, এটা স্টেজ। এটা করে আমরা নাটক উপস্থাপন করছিলাম। আমি আরেকটা পার্ট করছিলাম আমাদের সন্তানের মধ্যে, যেখানে আমাদের প্রয়াত প্রধান শিক্ষক, তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন স্যার শশাঙ্ক মোহন আচার্য। উনি গ্রামের একজন নামকরা ডাক্তার ছিলেন, মানে অভিনয় ক্যারেক্টার ছিল। আমার ক্যারেক্টার ছিল ওই স্যারের চেম্বারে কম্পাউন্ডার। তো এখন ও নায়ক ছিল। তখন সন্ত্রাসীরা এসে স্যারকে গুলি করছে। এখন স্যার কি করছে, আগে থেকে ওই রঙের লিকুইড এখানে পলিথিন দিয়ে ভিতরে জামার ভিতরে এখানে রাখছিল কৌশলে। তো ওই যে এটা কি বলে যে আওয়াজ করতো, আওয়াজ মানে গুলির একটা আওয়াজ শব্দ করার জন্য বাজি বড় বড় বাজি যেগুলো আছে এগুলো একবারে স্পিকারে দিয়ে ফুটাইছে। মানে এত বিকট শব্দ হয়েছে, মানে জেনুইনই দর্শকরা মনে করছে যে সত্যি সত্যি গুলি করছে। এখন আওয়াজের সাথে সাথে আমার শশাঙ্ক স্যার বুকের মধ্যে যেখানে রঙের লিকুইড ছিল ওখানে ধপ করে ধরে এটা চাপ দিয়ে করে পড়ে গেছে। এখন রক্ত আগাগোড়া পড়ে গেছে, মারা গেছে। আমি ধরে আমি তো ওখানকার ওই চেম্বারের কম্পাউন্ডার ছিলাম চরিত্রের মধ্যে। আমি স্যারকে ধরে কান্না করতে কি করতেছে, মানে ফিতা একটা পাইছি,
আমি তো ছোট মানুষ ছিলাম, কিছু বুঝতেছি না। আমি ফিতা টানতেছি, আর এক পর্যায়ে দেখি যে এদিক থেকে টানতে এদিকে লাগিয়ে গেছে, এদিকে আর আসতেছে না। এখন স্যারও কিছু বলতেছে, মরে গেছে স্যার। তো শেষ পর্যন্ত তখন আমাদের ওটা ওই সময়ে 93 সালে সিন নিয়ে আসছিল, আমাদের অ্যানাউন্সার নামে একজন স্যার ছিলেন। ড্রপ সিন নাটক শেষ হওয়ার পরে ওই পর্দাটা বনানীতে পড়তো। যেরকম পর্দা চলে আসে, ওটু আবার সরে যায়, এরকম পর্দা পড়তো। ছিল। এই যে 93 সালে নিয়ে আসছে। এখন সিন শেষ, পর্দা পড়ে গেছে, কিন্তু স্যার আর উঠে না। স্যার সিন শেষ উঠেন না। তো অনেকক্ষণ পরে রাখার পর বললো আমি মরে গেছি না। মানে স্যার মরে গেছে। হ্যাঁ মরে মরার অভিনয় করতেছে। হ্যাঁ। বুঝতে পারছি। তারপর মানে একটুর জন্য বলেন নাই যে কেন আমার ওই এটা ব্রাহ্মণের পরে আমি জানতে পারলাম যে আমি যে ফিতাটা টানাটানি করছিলাম ওটা হ্যাঁ, ব্রাহ্মণের এটা ব্রাহ্মণের পৈতা ছিল। কিন্তু স্যার মরে গেছে যে নাটকের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে, এমন ভাবে বাস্তবতা নিরীক্ষা করছে যে পৈতা মানে ফিরে আমাকে আর যাচ্ছে বাধা খবর দিতে নাই। পারে না, এই বেটা এটা তো আমার পৈতা, এটা টানাটানি করিস না। এইটা বলার সুযোগ ছিল না। এরকম মানে স্যারদের সাথে আমি বলবো যে স্যারদের সাথে, টিচারদের সাথে, তখনকার এই আমাদের স্টুডেন্টের সাথে এরকম একটা বন্ধুর মতো সুসম্পর্ক ছিল, যেটা ক্রীড়া সাংস্কৃতিকের পাশাপাশি পড়ালেখায় যে এগিয়ে যাওয়ার যে একটা প্রতিযোগিতামূলক পরিবেশ ওই স্যাররা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে। আমাদেরকে পড়ানোর জন্য রীতিমতো তারা ওই যে বড় বড় কলিমদাতের বই, ওরা নিজেরা বই নিয়ে এসে পড়তো, বাসায় নিয়ে যেত, আবার স্কুল আসার সময় নিয়ে আসতো। কখন যে আমরা স্যারদের কাছ থেকে আরো চাইবো, স্যাররা যতটুকু স্টাডি করে আছে এইগুলার চাইতে আর যদি বেশি চাই তখন কিভাবে দিবে। এই জন্য স্যাররা মানে খুব বেশি আন্তরিক ছিল আমাদেরকে পড়ানোর জন্য। আচ্ছা, সেই নাটকের আমাদের সন্তানেরা নাটকের নায়ক ছিলেন কে? এখনই ছিলাম। এই যে নায়কের পাশে বসে কেমন লাগছে এখন? আমার তো খুব বেশি ভালো লাগতেছে। আমি তো এখনো নাই। এখনো জীবনের নায়ক। এখন তো আমার মন চাচ্ছে যে আমরা যে সেই 93-তে যে পরিবেশে যে স্টুডেন্ট ছিলাম, আমার তো মনে হয় এই যে 27 তারিখ যে প্রোগ্রাম হবে সুবর্ণ প্রোগ্রাম, আমাদের মনে হয় যে 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 এই অবস্থানে যে যত বড় পজিশনে চলে যাক না কেন, ওই দিনের জন্য আমরা সবাই মনে হয় যেন একদিন শৈশবে ফিরে ছাত্র হয়ে যাব। যে যত সালে পড়ালেখা করেছি, যে স্যার থেকে পড়ালেখা করেছি, যাদেরকে পেয়েছি, যে সহপাঠীদেরকে পেয়েছি, তাদেরকে আবার পাবো। এই একটা দিনের জন্য আমরা সবাই যেন আবার ছাত্র হয়ে যাবো, সেই স্কুল জীবনে ফিরে যাব। আপনাকে এই মুহূর্তে কোন জিনিসটা আসলে সবচেয়ে বেশি টানে, যেটা আপনি স্কুলে থাকার সময় পেয়েছিলেন এবং সেটা এখনো আপনাকে আপনার মনের মধ্যে গেঁথে আছে? আমার দুইটা জিনিস খুব স্পর্শ করে আমাকে। ওর বাবার কথা বলছিল। ওনার বাবারা কিন্তু যখন স্কুলে শিক্ষক কম থাকতো তখন এরা স্বেচ্ছাসেবী শিক্ষক হিসেবে কাজ করত। ওনার বাবা হচ্ছে 1946-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করা প্রথম মেট্রিক পাস। আপনি যে শিক্ষার কথা বলছিলেন, শিক্ষায় কতটুকু আছে, ঈদগড়ে এসএসসি পাস অসংখ্য লোক ছিল ব্রিটিশ আমল থেকে। ঈদগড়েই রামু উপজেলার প্রথম ডাক্তার তো ঈদগড় থেকে। আপনি জেনে অবাক হবেন, বর্তমানেও কক্সবাজার জেলায় একমাত্র অ্যানেস্থেশিয়ার এফসিপিএসটা ঈদগড়ের। একটা বিধান পাল। আমি যে আমার বড় ভাই এবং বড় বোনের কথা বললাম, ওরা দুইজনেই কিন্তু ঈদগড় হাই স্কুলে কিছু সময় পড়ালেখা করেছে। সেই হিসেবে এরাও কিন্তু এই রজত জয়ন্তীর অংশ। আমার বড় বোন কাবেরী পাল কক্সবাজার কলেজের ইতিহাসে প্রথম মানবিক থেকে এসএসসি পাস করেছে। তার আগে কেউ কোনোদিন ফার্স্ট ক্লাস পায় নাই। কাবেরী পাল প্রথম ফার্স্ট ক্লাস পেয়েছে। নির্বাণ প্রথমবার সমাপনী পরীক্ষায় উপজেলায় ফার্স্ট হয়েছে। ক্লাস 7 উঠে সারা বাংলাদেশ এই বিজ্ঞান মেলায় 5th স্ট্যান্ড করছে। এই অর্জন কিন্তু কম নয়। আমি যে শিক্ষকের কথা বললাম যে আমি গর্বিত, 1946-এ এসএসসি পাস, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এসএসসি পাস করা টিচারের কাছে আমাদের পড়ার সুযোগ হয়েছে। কাজে আমাদের ভিত্তিটা ওখানে, আমাদের এগিয়ে যাওয়ার রসদটা আসছে ওখান থেকে। আপনারা হয়তো অবাক করবেন ইউনিভার্সিটি থেকে এসএসসি পাস করে কেন, সে আমলে কিন্তু এসএসসিও ইউনিভার্সিটির আন্ডারে পাস করতে হইতো। শিক্ষকের কথা যখন বললাম, তখন প্যারা শিক্ষক হিসেবে কাজ করতেন আমাদের পৌরসভার সচিব, ওসমানের শ্বশুর কি নাম, ইসাক সেক্রেটারি। উনি আমাদের ক্লাসে বগুল নিয়ে গিয়ে এভাবে বুগুল ঘুরাই দিয়ে হাত দিতেন এক জায়গায়, বলতেন এটা কোন ইয়ে বল।
ওইভাবে আমাদের বকুল পড়াইতেন। বই পড়ে না, বুগুল ঘুরাই, গোলক ঘুরি। তারপরে এফপিএবির রামু প্রতিনিধি সৈয়দ সিরাজি, হ্যাঁ সৈয়দ সিরাজ, উনি আমাদের আমিও ক্লাস পেয়েছি। উনি আমাদের সমাজ বিজ্ঞানের ক্লাস নিতেন। উনি বলতেন, কেন পাকিস্তান থেকে আমরা আলাদা হলাম বলতো? আমাদেরকে বলতে হইতো দুইটা শুধু কারণ। উনি আমাদেরকে বলতেন যে ওরা আমাদেরকে ভোটের অধিকার দেয় নাই, নির্বাচিত হওয়ার পরও ওরা বাঙালিকে নাতা হিসেবে মানতে চায় নাই। আর হচ্ছে এখান থেকে 56 ভাগ টাকা নিয়ে এখানে উন্নতি করতে 16 ভাগ, আর পুরাটাই পাকিস্তান। এই রাজনৈতিক এই অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে গিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই গল্প আমরা তখন শুনেছি, আমাদের ভিতর এটা আত্মস্থ হয়ে গেছে স্বাধীনতার চেতনাটা। তারপর আমাদের ওখানে ক্লাস নিতেন ম্যালেরিয়া সাপ নামে একটা, নুরুল আলম প্রয়াত, আমি শ্রদ্ধা রেখে বলছি, উনারা ক্লাস নিতেন। আমরা শুধু টিচারের কাছ থেকে রসদ পেয়েছি তাই নয়, উনার বাবা পোস্ট মাস্টার ছিলেন, সেই হিসাবে আমরা পেয়েছি সে আলো। আর এখানে আমি ওই নিজের ঢোল পেটানোর মতো করে হলেও একটু বলতে চাই, আমার বাবা সাধন পাল ঈদগড়ে উনি গিয়েছিলেন ঈদগড় হাই স্কুলের মাস্টার হিসেবে প্রথম। তখনকার চেয়ারম্যান নুরুল ইসলাম বাঙালি উনার সহপাঠী। বাবা তখন ঈদগাহ হাই স্কুলের হোস্টেল সুপার ছিল। এই স্কুল যখন সন্ত্রাসীরা পড়া দেয়, একবার এই হাই স্কুলটা পুড়িয়ে দেওয়া হয়, তখন টিচাররা সব চলে যায়। টিচার শূন্য অবস্থায় বন্ধু তার বন্ধুকে এরকম পাজা কোলা করে ধরে ঈদগড় নিয়ে গেছিল হাই স্কুলটা মানুষ করার জন্য। আমার বাবা প্রথম ব্যক্তি ঈদগড় হাই স্কুলে যে ঘন্টা চালু করেছে, এর আগে ওখানে ঘন্টা ছিল না, ক্লাসে ঘন্টা আবার কি। আমার বাবা প্রথম ব্যক্তি, উনি স্কুল থেকে গরু তাড়িয়েছে, কারণ ওখানে ওটা ছিল গরু বাঁধার একটা জায়গা। আমাদের সময় তো আমরা মাঠের মধ্যে অনেক আমার বাবা নিষেধাজ্ঞা জারি করছিল, গরু যেটাকে না বাঁধবে এগুলো ছেলেরা খেয়ে ফেলবে, ছেলেদের নির্দেশ দিলে ধরে খেয়ে ফেলবে, বিচার আমি করবো। বাবার একটা কৌশল ছিল। বাবার বন্ধু নুরুল ইসলাম বাঙালি ছিল শিকদার। বাবা কিন্তু শিকদারের বাড়িতে থাকতো না, থাকতো তখনকার তার প্রতিপক্ষ বদি আহমদ মাতব্বরের বাড়িতে। তো মাতব্বররা তাকে মানতে বাধ্য, যেহেতু চেয়ারম্যানের বাড়িতে থাকে। আবার বাবার বন্ধু হচ্ছে বর্তমান চেয়ারম্যান শিকদার গোষ্ঠী। মাতবর শিকদার কাউকে না নামতে পারে, কিন্তু বাবাকে মানতে বাধ্য। এই ঈদগড় হাই স্কুল নিজের কাঁধে করে বাঁশ কাঠ সন কেঁদে একটু করে, আমার বন্ধু বলছিল, এটা পুনঃস্থাপন করে। বাবার প্রথম ছাত্র আজিম ভাইজা, আজিম ভাইকে আপনারা চিনেন, যে ঈদগড় ইউনিয়ন বিএনপির এখন। বাবার প্রথম দিকের ছাত্র জসিমউদ্দিন মাতব্বর, বাবার প্রথম দিকের ছাত্র শাহাবুদ্দিন মাতব্বর, বাবার প্রথম দিকের ছাত্র এই যে বাবুলদা, কি নাম, আনম ডাক্তার বাবুল, এরা হচ্ছে আমার প্রথম দিকের ছাত্র। এই জন্য আমার এই এটা আছে এখনো। আমি শিক্ষার যে এটা দিই, আমি যখন বিশ্ববিদ্যালয় থেকে আসি তখন আমার ওই প্যারা শিক্ষকের কথা মনে পড়ে। শিক্ষক না থাকলে এলাকার এগিয়ে যাওয়া মানুষগুলো গিয়ে ক্লাস নিত। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখনই আসি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন যখনই আসতাম, আমিও গিয়ে ক্লাস নিতাম। আমি চাই এই স্কুলে এটাই বলবৎ থাকুক, প্রাক্তন ছাত্ররা যখনই গ্রামে যাবে তারা যেন স্কুলে গিয়ে একটা ক্লাস নেয়, যাতে এই প্রজন্মের সাথে তার একটা সেতু বন্ধন হয়। ধন্যবাদ। আমরা আসলে এই 94 বেসের তিনজন মাল্য বন্ধুর সঙ্গে আলাপ করছিলাম। তারা আমার বন্ধু নয়, তারা তিনজনের বন্ধু, এবং তাদের অসংখ্য বন্ধু আগামী 27 ডিসেম্বর আগামী সুবর্ণ জয়ন্তী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আসবেন। এবং সেই সাথে প্রত্যেকটি বেসের স্কুলের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটি বেসের অনেক স্টুডেন্ট ইতিমধ্যে তাদের নিবন্ধন সম্পন্ন করেছে, নিবন্ধন কার্যক্রম। এবং এই নিবন্ধন কার্যক্রম সম্পন্নের পরে সেখানে আমরা অনেক কিছুরই আয়োজন শুনতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই সেই আয়োজনগুলো এখন মুখে মুখে না শুনে সেদিন দেখার জন্য যে যেখান থেকে পারেন ছুটে আসবেন। সেখানে পুরনো দিনের যে স্মৃতিগুলো নিঃসন্দেহে আবারও সামনে চলে আসবে, আবারও রঙিন হয়ে উঠবে আমাদের এমবি উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং প্রাঙ্গণটি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।